আমরা একসাথে হয়তো সব চলে যাব না, জেনারেশন আফটার জেনারেশন এনডিএফ এর এই ঐতিহাসিক জুলাই যুদ্ধের অবদানকে যুগ যুগ ধরে তারা স্মরণ করবে ইনশাআল্লাহ। যে আমরা শুধু ফ্যাসিবাদের সময় ডিপ্রাইভড হয়নি, জুলাইয়ের যুদ্ধ আন্দোলন সংগ্রাম চলাকালে আমাদের উপরে ওই সময় শুধু জুলুম চলেনি, যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি হয়ে আজকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তারাও এখন জুলাই যোদ্ধাদেরকে ডিপ্রাইভ করছে, তাদেরকে বদলি করে দিচ্ছে, তাদের প্রমোশন দিচ্ছে না। ফলে আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ, 11 দলের নেতৃবৃন্দ, এনডিএফ এর নেতৃবৃন্দ, সিভিল সোসাইটি, টক শোতে দেশকে যারা ভালোবাসেন তারা যে কথাটা বলছেন, ক্ষমতাসীন দল যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি তারা আবার ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছে। এটাই তো জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল না। আজকের প্রবন্ধকার কিনোট পেপার যিনি লিখেছেন, অনেক স্মৃতি, অনেক কথা লিখে তার মধ্যে মূল কথা কিন্তু তিনি উল্লেখ করে বলেছেন যে জুলাই যোদ্ধারা শুধু সরকার পরিবর্তনের জন্য জীবন দেননি, তারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন একটি রাষ্ট্রের। শুধু একটা রিজিম চেঞ্জ করা, একটা গভর্নমেন্ট পরিবর্তন করা টার্গেট ছিল না, পরিবর্তন তো হবেই, কিন্তু এমন একটা রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখেছিলাম ওই জুলাই যোদ্ধারা। জীবন দানকারী, আহত, ক্ষতবিক্ষত, রক্তাক্ত, অস্ত্রসিক্ত এই সব লক্ষ কোটি মানুষের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র, এমন রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমনপীড়ন থাকবে না, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হয়ে সর্বত্র দলীয়করণ করে মেধা না কোটা সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম যে বিপ্লব সফলতা অর্জন করলো, নতুন সংস্কার কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় এমন একটি ব্যবস্থা হবে, সমস্ত দলীয়করণের ঊর্ধ্বে এমন একটা রাষ্ট্র সংস্কার হবে যে রাষ্ট্রে মানুষ বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত একটি সোনার নতুন বাংলাদেশ আমরা উপহার পাব। তাহলে এত বড় রক্তাক্ত বিপ্লবের পর পার্লামেন্টে কেন এই কথা বলতে হয় যে জুলাই সনদের ভিত্তিতে তৈরি করা গণভোটের গণরায়কে বাস্তবায়ন করো? এই কথা কেন রক্তাক্ত বিপ্লবের পরে ওই জুলাই যোদ্ধারা আবার সেই জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি পার্লামেন্ট সেই বক্তব্য রাখবে? আবার ট্রেজারি বেঞ্চে যারা থাকেন সরকারি দলের এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন এই পার্লামেন্টে এত আননেসেসারি জুলাই বিপ্লবের কথা বলার দরকার। এই বক্তব্য একজন এমপি রেখেছে বিএনপি যে এত আননেসেসারি জুলাইয়ের কথা বলার দরকার নাকি? যে জুলাই বিপ্লব, যে গণভোট 2025 সালের 13 নভেম্বরের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে একই দিনে গণভোট হলো, জাতীয় ভোট হলো, যে ভোটের বেনিফিশিয়ারি হয়ে প্রধানমন্ত্রী হলেন, এমপি হলেন, মন্ত্রী পরিষদে চলে গেলেন, ক্ষমতায় গিয়ে আপনি জুলাইয়ের রক্ত, এত শহীদ, এত জীবন দান, এত হাজারি, হেলিকপ্টার করে ছোট্ট শিশুকে গুলি করে হত্যা করা, পুলিশের এপিসি কার থেকে নিথর দেহকে ছুঁড়ে ফেলে দেওয়া, মৃতদেহকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়া, এই লোমহর্ষক স্মৃতি আপনি ভুলে গেলেন? এত নিষ্ঠুর, এত মানবতা মনুষ্যত্বহীন হয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসে থাকতে পারেন? কই, আপনি তো সেই পার্লামেন্টের মেম্বারকে থামালেন না। আপনি সেই গণভোটকে অস্বীকার করেন, বলেন যে এই গণভোট সংবিধানে নাই, এই প্রেসিডেন্সিয়াল অর্ডারের কোন এখতিয়ার রাষ্ট্রপতির নাই, সংবিধান সংস্কার পরিষদের কোন প্রভিশন নাই, শপথের কোন বিধান নাই। একথা কখন বলছেন? 17 অক্টোবর 2025 জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো ছিল সবাই মিলে আমরা যারা জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, গণভোট হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী গণভোটে হা ভোট দিতে বলেছেন। আপনারা ঐক্যমত্য কমিশনে একসঙ্গে থেকে এই গণভোটের প্রস্তাব করেছেন, লিগ্যাল এক্সপার্টদেরকে দিয়ে প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি হয়েছে, সব মেনে নিয়েছেন, একদিনও আপনারা আপত্তি করেনি। প্রধানমন্ত্রীত্বের শপথ নিয়ে ক্ষমতায় গিয়ে পার্লামেন্ট চালু হওয়ার পর বলছেন এগুলো সব সংবিধান বিরোধী। একই ডেকচিতে রান্না করা গোশত, আপনি গোশতটা খাবেন, ঝোলটা খাবেন না। কি শুনেছিলেন না আপনারা? আরো একজন সিভিল সোসাইটির চিন্তাশীল ব্যক্তি উদাহরণ দিয়েছেন, একই মায়ের গর্ভে একসঙ্গে জন্ম নেওয়া দুইটি সন্তান, আপনি একটাকে স্বীকার করবেন আর একটাকে স্বীকার করবেন না। 2025 13 নভেম্বর যে প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা একটা আইন, আমার কাছে গেজেট আছে। সালাউদ্দিন সাহেব তো মনে করেন যে উনি সর্বজান্তা মন্ত্রী, ওনার দপ্তর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু সবাই বলে উনি সর্বমন্ত্রী। কি বলে না? সর্বমন্ত্রী।
ইভেন আমাদের নীরব প্রধানমন্ত্রী পার্লামেন্টে বসে থাকেন, কথা বলেন না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে আমি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছি। দুনিয়ার কোন পার্লামেন্টারি পলিটিক্সে, সংসদে আমরা যতটুকু অভিজ্ঞতা ক্ষুদ্র দেখেছি, উনি মনে করেন সংবিধান শুধু উনি একাই বোঝেন। বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 152 152 অনুচ্ছেদে বলা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার, অর্ডিন্যান্স, অ্যাক্ট যা জারি করা হয় সবই হচ্ছে আইনের সম্মান এবং আইনের আওতাভুক্ত, এটাকেও আইন বলে। 152 আর্টিকেল অফ আওয়ার কনস্টিটিউশন। যখন দেশে কোনো সরকার থাকে না, কোনো প্রধানমন্ত্রী থাকে না, কোনো পার্লামেন্ট থাকে না, তখন এই অন্তর্বর্তীকালীন সরকার যা কোনো অথরিটি পায়, কোনো রাষ্ট্রপতি যদি থাকে তিনি কোনো অর্ডিন্যান্স জারি করতে পারেন, কোনো অর্ডার দিতে পারেন, এটাও একটা আইনের বৈধতা, সেটা আমাদের সংবিধানের 152 অনুচ্ছেদে বলা আছে। সালাউদ্দিন সাহেব বলেন যে না, এই অর্ডার এটা এখতিয়ার বহির্ভূত। বলে যখন প্রশ্ন করতে আপনি এমপি হলেন কিভাবে, এই নির্বাচন কি করে বৈধ হলো? ওটা সংবিধান মোতাবেক আমরা নির্বাচন করছি।